শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় প্রজন্ম কথা অনুষ্ঠান থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের আজকের পর্ব কৈশোরে কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়ন কেন জরুরি। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন KM সানাউল হক এবং অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি রোজনা আক্তার রোজি। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে প্রচারিত হচ্ছে FM 100.8 মেগাহার্জে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জ। প্রিয় শ্রোতা, সভ্যতার আদি থেকেই মানবজাতির জন্য কৃষি একটি অপরিহার্য এবং অত্যাবশ্যকীয় খাত। যুগের বিবর্তনে এবং প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনযাত্রা যতই উন্নত এবং আধুনিক হোক না কেন, কৃষির প্রয়োজনীয়তা সবসময় অপরিবর্তনীয়। কৃষির ওপর মানুষের নির্ভরতা ছিল, আছে এবং থাকবে, কারণ মানুষের বেঁচে থাকার জন্য প্রথমত এবং প্রধানত যে বিষয়টির প্রয়োজন তা হচ্ছে খাদ্য। সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রতিটি মানুষকেই প্রতিদিন নিয়মিতভাবে খাবার গ্রহণ করতে হয়, আর কৃষি এই খাদ্য উৎপাদন করে। সুতরাং মানুষের জীবন প্রত্যক্ষভাবেই কৃষির ওপর নির্ভরশীল। প্রিয় শ্রোতা, কিশোর কিশোরীদের কৈশোরে কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়নে প্রেরণা যোগাতে এখন রয়েছে শ্রুতি নাটক আধুনিক কৃষি স্বনির্ভর আগামী। প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি নাটক আধুনিক কৃষি স্বনির্ভর আগামীতে অভিনয় করেছেন নাজনীন আক্তার মেরি ও তার দল। চলুন তাহলে নাটকটি উপভোগ করা যাক। শতভাগ অর্গানিক সবজি এখন আপনার দোরগোড়ায়। সব ধরনের কীটনাশক ও ফরমালিন মুক্ত অ্যাকোয়াপনিক্স ও হাইড্রোপনিক্স পদ্ধতিতে চাষাবাদকৃত সবজি এখন কক্সবাজারের সর্বত্র হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। প্রচলিত পদ্ধতিতে চাষাবাদকৃত সবজির চেয়ে অনেক বেশি সুস্বাদু সবজি আপনার আগামীকালের রান্নায় যুক্ত করতে আজই অর্ডার করুন। হোম ডেলিভারি পেতে যোগাযোগ করুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে, ওয়েবসাইটে বা হটলাইন নম্বরে। আমাদের বিজ্ঞাপন তো বেশ সাড়া ফেলেছে দেখছি। মনে হচ্ছে আমাদের কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যদের এই কৃষি উদ্যোগ বৃথা যায়নি। সবচেয়ে বড় কথা, আমাদের নিজেদের পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর পরে বাকি সবজি আমরা বাইরে বিক্রি করতে পারছি। এই চাষাবাদ পদ্ধতিতে উৎপাদনের পরিমাণ অল্প স্থানে বেশি বলেই সেটা সম্ভব হচ্ছে। দেখ, কৃষিপ্রধান বাংলাদেশে নানা কারণে আবাদি জমির পরিমাণ ক্রমে হ্রাস পাচ্ছে। এই অবস্থায় নিজেদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য ভার্টিক্যাল ফার্মিং বা ঊর্ধ্বমুখী চাষাবাদ ব্যবস্থা একটি যৌক্তিক সমাধান। তুই ঠিক বলেছিস। বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের এই উদ্যোগ নিয়ে একটি সংবাদ প্রতিবেদন করার জন্য একজন সাংবাদিক আমাদের অ্যাকোয়াপনিক্স ও হাইড্রোপনিক্স সিস্টেম পরিদর্শন করতে আসতে চেয়েছেন। সেই সাথে আমাদের কয়েকজন সদস্যদের সাক্ষাৎকার নেবেন বলেছেন। আমি তাকে আগামীকাল স্কুল ছুটির পর মানে বিকালে আসতে বলেছি। আচ্ছা, ঠিক আছে। কাল স্কুল ছুটির পর সবাই একসাথে যাব। আপনাদের এই উদ্যোগ সরজমিনে দেখে মুগ্ধ হলাম। ভাবতে অবাক লাগে, আপনাদের বয়সী কিশোর কিশোরীরা মিলে এমন আধুনিক সিস্টেম দাঁড় করালেন, তারপর ফসল বা সবজি উৎপাদন করলেন এবং বিপণন ব্যবস্থাতেও বিকল্প পথ অনুসরণ করলেন। এত কিছু কিভাবে বাস্তবায়ন করলেন? একতার মাধ্যমে। আসলে আমরা কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরা ভালো কোনো উদ্যোগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবসময়ই একতাবদ্ধ থাকি। কোনো বাধা বা চ্যালেঞ্জ আসলে আমরা সবাই মিলে তার সমাধানের উদ্দেশ্যে মোকাবেলা করি। যেমন ধরুন, নিজেদের চাহিদা মেটানোর পর যখন দেখলাম আমাদের উদ্বৃত্ত সবজি অন্য ভোক্তাদের কাছে পৌঁছানো যেতে পারে, তখন দেখলাম প্রচলিত বাজার ব্যবস্থায় যে সবজি পাওয়া যায় সেখানে অর্গানিক সবজির পাশাপাশি কীটনাশক ও ফরমালিনযুক্ত হাইব্রিড জাতের স্বাদহীন সবজিও থাকে। সেগুলো আলাদাভাবে শনাক্ত করা খুব মুশকিল।
বিক্রেতারাও তাদের মুনাফার প্রয়োজনে পণ্যের মানের ব্যাপারে স্বচ্ছতা আড়াল করেন। প্রচলিত এই ব্যবস্থার আমূল পরিবর্তন করার সক্ষমতা এখনও আমাদের মধ্যে আসেনি। তাই আমাদের উৎপাদিত সবজি ভোক্তাদের কাছে পৌঁছে আমরা বিকল্প বাজার ব্যবস্থাকে গ্রহণ করলাম, যেখানে একজন ভোক্তা বা ক্রেতা নির্দিষ্ট যোগাযোগের মাধ্যমে পণ্য অর্ডার দিলে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে তাদের বাসায় পণ্য সরবরাহ করে থাকি। এই সিস্টেম দাঁড় করানোর শুরুটা হলো কিভাবে? একদিন একজন কৃষিবিজ্ঞানী আমাদের স্কুল পরিদর্শনে আসেন। তার কাছ থেকেই সর্বপ্রথম এই চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানি। পড়াশোনার পাশাপাশি কৃষি নিয়ে গবেষণা ও কৃষিতে প্রযুক্তির ব্যবহার করে কিভাবে ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব সে সম্পর্কে তিনি আমাদের প্রাথমিকভাবে জানান। এই বিষয়গুলো আমাদের সবারই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য জানা প্রয়োজন। পরবর্তী সময়ে আমাদের শিক্ষকদের সহযোগিতা নিয়ে আমাদের স্কুলের ছোট কৃষি ল্যাবে আমরা কিছু নিরীক্ষাধর্মী কাজ করি। সেখান থেকে অর্জিত দক্ষতাকে আমাদের কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যদের সাথে নিয়ে প্রয়োগ করে তৈরি করি অ্যাকোয়াপনিক্স ও হাইড্রোপনিক্স সিস্টেম। শুরুতে এই সিস্টেম দাঁড় করাতে আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এটি প্রস্তুত করতে প্রাথমিকভাবে কিছু যন্ত্রপাতি ও উপকরণের প্রয়োজন ছিল, যেমন ধরুন বিশেষ ধরনের পানির পাম্প, পানির ট্যাঙ্ক, ইটের খোয়া, ট্রে, বালতি, আরও অনেক কিছু। আর প্রয়োজন ছিল বিদ্যুৎ সংযোগ ও একটি ব্যবহার উপযোগী ফাঁকা জায়গা হিসেবে সুমির বাড়ির ছাদকে অভিভাবকের সম্মতিক্রমে নির্ধারণ করা হয়। বিদ্যুৎ সংযোগও সেখান থেকেই পাই। অন্যান্য উপকরণগুলো আমাদের ক্লাবের সদস্যদের বাড়ির অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র থেকে সংগ্রহ করে সেগুলো থেকে আমাদের প্রয়োজন অনুসারে নিজেরাই বানিয়ে ফেলি। আর যে উপকরণগুলো বাকি থেকে যায় সেগুলো আমরা নিজেদের জমানো টাকা একত্রিত করে এবং আমাদের সবার অভিভাবকের সহায়তা নিয়ে কিনে ফেলি। তারপর সবাই মিলে এই দুই সিস্টেমের রক্ষণাবেক্ষণ এবং গাছ ও মাছের পরিচর্যা করতে থাকি। একসময় আমরা দেখি আমাদের অ্যাকোয়াপনিক্সের লাউ গাছে ফুল এসেছে, হাইড্রোফোনিক্সের পালং শাক খাওয়ার উপযোগী হয়ে উঠেছে। এভাবেই ধীরে ধীরে আমাদের ফসল ও চাষাবাদ বাড়তে থাকে। আপনাদের এই সমন্বিত উদ্যোগের গল্প শুনে আমি নিজেও বেশ অনুপ্রাণিত হলাম। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এমন প্রয়োজনীয় উদ্যোগের জন্য আপনারা সারা দেশের মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন। এই শুনি আমাদের যে উদ্যোগটা নেওয়া হয়েছে ওটা আমরা আমাদের ফ্রেন্ডের কাছে যদি শেয়ার করি তাহলে আরও ভালো হয় মনে হয়, তাই না? সেটাই, যদি আমরা আরও কিছু আমাদের বন্ধুদের সাথে সেটার বিষয়ে আলোচনা করি তাহলে আমাদের এই পদ্ধতিটা আরও উন্নতির দিকে এগোবে। আমরাও পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে অংশগ্রহণ করব। এই যে সবাইকে একসাথে দেখা যাচ্ছে দেখি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি বেশ ভালো আছি। শুনলাম তোমরা নাকি মাটি ছাড়াই শাকসবজির চাষ করছো। শুনে আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি। তারপর রেডিওর খবরে ব্যাপারটা শুনে একবার স্বচক্ষে দেখতে এলাম। আসুন আঙ্কেল, আপনাকে দেখাই। এটা হলো অ্যাকোয়াপনিক্স সিস্টেম। এই সিস্টেমে মাছ এবং উদ্ভিদকে দুটি আলাদা ট্যাঙ্কে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন একটি ট্যাঙ্কে গাছ, অপরটিতে মাছ রাখা হয়েছে। মাছ থেকে সৃষ্ট মলের মধ্যে অ্যামোনিয়া থাকে। আমরা মাছের ট্যাঙ্কের পানি ইটের খোয়া দিয়ে রাখা উদ্ভিদের ট্যাঙ্কে মোটরের মাধ্যমে প্রবাহিত করছি। এক্ষেত্রে মাছের ট্যাঙ্কের অ্যামোনিয়া সমৃদ্ধ পানি গাছের শিকড়ে অবস্থিত ব্যাকটেরিয়া ভেঙে গাছের খাদ্যোপযোগী নাইট্রেটে পরিণত করে এবং পানি দূষণমুক্ত করে পুনরায় মাছের ব্যবহার উপযোগী করে তোলে এবং পরবর্তীতে আবার মাছের ট্যাঙ্কে ফেরত আসে। এভাবে চক্রাকারে অ্যাকোয়াপনিক্স সিস্টেম চলমান থাকে এবং এখানে মাছকে খাবার দেওয়া ছাড়া আর কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন পড়ে না। দেখুন এই প্রক্রিয়ায় উৎপাদিত সবজি কত সুন্দর। অসাধারণ, অসাধারণ। আর এদিকটায় এটা হলো আমাদের হাইড্রোফোনিক্স সিস্টেম। এখানে এই পানির পাইপের মধ্যে কাপগুলো বসিয়ে দেওয়া হয়েছে। পানিতে মেশানো হয়েছে নির্দিষ্ট পরিমাণে তরল খাদ্য উপাদান। গাছের শেকড় মাটি ছাড়াই শুধু পানিতে মেশানো প্রয়োজনীয় খাদ্য উপাদান সংগ্রহ করে বেড়ে উঠছে। এই পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে ঊর্ধ্বমুখী চাষাবাদ অর্থাৎ বহুতল ভবনের মতো বহু স্তরে চাষাবাদ করার মাধ্যমে অল্প স্থানীয় বেশি ফসল উৎপাদন সম্ভব।
এই দেখুন আমাদের উৎপাদিত সবজি কত তরতাজা। এই চাষাবাদ পদ্ধতিগুলোর মূলনীতিসমূহ অনুসরণ করে আরও বিভিন্ন উপায়ে এগুলো বাস্তবায়ন করা যায়। ইন্টারনেটে এগুলোর উপর দেশ বিদেশের অনেক তথ্য রয়েছে। দারুণ দারুণ, তোমরা তো আমাকে মুগ্ধ করে দিলে। তোমরা যারা ভবিষ্যতে কৃষি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে তাদের জন্য এই বিষয় সম্পর্কে ধারণা ও বাস্তব অভিজ্ঞতা এক কার্যকরী ভিত্তি হয়ে থাকবে। তোমরাই স্বপ্নের সোনার বাংলার স্মার্ট সন্তান। তোমরা কি আমার বাসার ছাদেও একটা অ্যাকোয়াপনিক সিস্টেম তৈরি করতে আমাকে সহযোগিতা করবে? অবশ্যই আঙ্কেল। প্রিয় শ্রোতা, এতক্ষণ শ্রুতি নাটক আধুনিক কৃষি স্বনির্ভর আগামী উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে কৈশোরে কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়ন কেন জরুরি এই বিষয়ে অংশগ্রহণকারীদের যুক্ত করে মত বিনিময় করতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মুস্তাক আহমেদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কক্সবাজার, যিনি কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়ন নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের মতামত বিনিময় পর্ব। ধন্যবাদ আপনাকে। কেমন আছো কিশোর কিশোরী বন্ধুরা? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমরা আজকে যে শ্রুতি নাটকটি শুনলাম, আধুনিক কৃষি স্বনির্ভর আগামী, এখানে আমরা আজকে জানবো যে কৈশোরে কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়ন কেন জরুরি। আমরা জানি বাংলাদেশ একটি অত্যন্ত জনবহুল দেশ। এখানে জনসংখ্যার তুলনায় চাষের জমি খুবই কম। প্রতি বছর এদেশের জনসংখ্যা আবাসনের জন্য ঘরবাড়ি, যোগাযোগের জন্য রাস্তা এবং কলকারখানা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে দিন দিন কমে যাচ্ছে আবাদি জমি। বাংলাদেশ এই বাড়তি জনসংখ্যার চাপ মোকাবেলায় শুধু আবাদি জমির উপর নির্ভর করলে চলবে না। এ পরিস্থিতিতে চাষ অযোগ্য পতিত জমি বা অব্যবহৃত স্থান, বিল্ডিংয়ের ছাদ চাষের আওতায় আনা যেতে পারে। এক্ষেত্রে অ্যাকোয়াপনিক্স ও হাইড্রোপনিক্স চাষ পদ্ধতিতে সবজি, ফুল ও ফল চাষ কৃষিতে বিরাট অবদান রাখতে পারে। আমরা এতক্ষণ যে ছোট শ্রুতি নাটকটি শুনলাম সেটি অ্যাকোয়াপনিক্সের উপর আমাদের ছোট্ট বন্ধুরা শেয়ার করলেন যে কিভাবে আমরা অ্যাকোয়াপনিক্স চাষ করতে পারি। তোমরা তো সবাই বুঝতে পেরেছো অ্যাকোয়াপনিক্স কিভাবে করা যায়। আমাদের যেই অ্যাকোয়াপনিক্স পদ্ধতি, সেখানে আমরা দুটি ট্যাঙ্ক সাধারণত ব্যবহার করে থাকি, একটি নিচের দিকে, একটি উপরের দিকে। নিচের দিকে যেই ট্যাঙ্কটি থাকে সেখানে সাধারণত আমরা মাছ দিয়ে থাকি, মাছ চাষ করি। আর উপরের দিকে আমাদের গাছ, যেই গাছগুলো আমরা চাষ করব সবজি, সেটা দিয়ে থাকি। নিচে মাছ চাষের জন্য আমরা মাছের খাবার দিব এবং মাছের যে মলটি বের হয় সেটি পুষ্টি হিসাবে আমাদের সবজি নিয়ে থাকে। এটি একটি খুবই সহজ এবং সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় পদ্ধতি। এভাবে আমরা খুব সহজেই অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে চাষ করতে পারি। এছাড়াও আমাদের অন্য আরেকটি পদ্ধতি রয়েছে যেটি হাইড্রোপনিক্স পদ্ধতি। হাইড্রোপনিক্স পদ্ধতি সেম অনুরূপভাবেই করা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা প্রাথমিক খরচটা একটু বেশি, যেখানে আমরা কিছু স্ট্রাকচার তৈরি করে নিব এবং সেখানে আমরা পুষ্টি উপাদানগুলো দিব, শুধুমাত্র সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যে পুষ্টি উপাদানগুলো আমাদের গাছের জন্য লাগবে সেই পুষ্টি উপাদানগুলো পানির মধ্যে দিয়ে দিব। মাটির কোনো প্রয়োজন হবে না, তাতে করে আমাদের সবজি গাছগুলো বৃদ্ধি পাবে এবং আমরা 1.5 মাস 2 মাস অন্তর অন্তর আমাদের সবজি আমরা হারভেস্ট করতে পারবো। এবং এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশ, সেই জন্য এখানে কোনো রোগ পোকার আক্রমণ সাধারণত থাকে না। সম্পূর্ণ অর্গানিক উপায়ে আমরা এই সবজিগুলো উৎপাদন করতে পারি। এছাড়াও আমাদের রয়েছে ছাদ কৃষি। আমাদের যেই অব্যবহৃত অংশগুলো থাকে আমাদের বিল্ডিংয়ের ছাদে, সেখানে আমরা ছাদ কৃষির মাধ্যমে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে কিশোর কিশোরী বন্ধুরা রয়েছে, পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা যদি একটু সময় দেয় বিকেলবেলা, তাহলে তারা ছাদ কৃষিটাকে খুব সুন্দরভাবে করে তুলতে পারে। এখানে আমরা ছোট ছোট টবের মধ্যে চাষ করব, ছাদের মধ্যে, এবং সেখানে প্রাথমিকভাবে মাটি দিয়ে, একটু গোবর দিয়ে, কম্পোস্ট দিয়ে, প্রয়োজনীয় একটু পরিমাণ সার দিয়ে, গাছের যেই খাদ্য উপাদান সেগুলো দিয়ে আমরা তৈরি করে নিব মাটিটা। তারপর আমরা যখন গাছগুলো লাগিয়ে দিব, দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের ছাদটা খুব সুন্দর একটা রূপ ধারণ করেছে এবং আমাদের সুশীতল বাতাস সেখানে বইবে। এই জন্য আমরা ছাদ কৃষির চাষ করতে পারি। ফরমালিন মুক্ত সবজি এবং অর্গানিক সবজি পাওয়ার জন্য আমাদের কিশোর কিশোরী ভাই বোনরা তাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি একটু সময় দেয়, তারা অ্যাকোয়াপনিক্স, হাইড্রোপনিক্স বা ছাদ বাগান তাদের বাড়ির আশেপাশের বসতভিটার জমিটুকু কাজে লাগাতে পারে, তাহলে আমাদের কৃষি উৎপাদন অনেক বেড়ে যাবে।
এবারে কৈশোরে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি যেমন কৃষি বিজ্ঞান, কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার, কৃষি গবেষণা, কৃষি বিপণন ও বাণিজ্য এবং পেশাগত জীবনের জন্য দক্ষতা অর্জনের ক্ষেত্রে এসব শেখার সুযোগ কতটুকু আছে তা নিয়ে তোমাদের মতামত, গল্প ও অভিজ্ঞতা আমরা শুনব। এখন আমি একজন কিশোরীর কাছে জানতে চাইব, তুমি কিভাবে কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়নের জন্য কাজ করছো? এ বিষয়ে তোমার বাস্তব অভিজ্ঞতা বা জীবন ঘনিষ্ঠ গল্প শুনতে চাচ্ছি। আমার নাম নাজিবা সিদ্দিকা নিগা। আমি যেভাবে কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়নের চর্চা করছি, এখন আমি এই সম্পর্কে আমার সংক্ষিপ্ত একটি অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আমি যখন গ্রামের বাড়ি বেড়াতে যাই তখন সেখানকার আবাদি জমিগুলো দেখি এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করি। আমার চেনা জানা মানুষের কাছে থেকে কৃষি বিষয়ে জিজ্ঞাসাবাদ করি এবং কৃষি সংক্রান্ত দক্ষতা অর্জন করতে পারি। তখন থেকে আমি সিদ্ধান্ত নিই যে সবাইকে এই বিষয়ে বুঝিয়ে কৃষিকাজে অগ্রসর করব। এক ধরনের পদ্ধতি অ্যাকোয়াপনিক্স, যার মাধ্যমে মাছ এবং সবজি চাষ করা হয়। আরেক ধরনের পদ্ধতির নাম হলো হাইড্রোপনিক্স। এ পদ্ধতিতে ফসল চাষ করা হয়। মূলত এই পদ্ধতির মাধ্যমে আমি আমার ছোট জায়গাতে সবজি, ফুল চাষ করি। এভাবে আমি আমার কৃষি দক্ষতা কাজে লাগিয়েছি এবং অন্যদের সহযোগিতা করেছি। বাহ, চমৎকার! তুমি খুব সুন্দর উদ্যোগ নিয়েছো এবং সুন্দর একটি কাজ করেছো। তুমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কাজ করবে, তোমাকে সাধুবাদ জানাচ্ছি। এখন আমি আজকের আলোচনায় অংশগ্রহণকারী একজন শিক্ষকের কাছে জানতে চাইব, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়নের কি কি সুযোগ আছে এবং শিক্ষার্থীরা প্রায়োগিক দক্ষতা অর্জনের জন্য কেমন ধরনের সুযোগ পেয়ে থাকে, এ বিষয়ে আপনার বাস্তব অভিজ্ঞতা বা জীবন ঘনিষ্ঠ গল্প শুনতে চাচ্ছি। আমি মহুয়া পাল। আমাদের বিদ্যালয়ে কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়নে কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেটা শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের বিদ্যালয়ে মূল ভবনের পাশে খালি মাঠ রয়েছে। ওখানে আমরা সপ্তাহে একদিন বৃহস্পতিবার বিকেল টাইমে চেষ্টা করি দুপুর ছুটির পর বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ছোট ছোট চারা রোপণ করতে। সেখানে ফলজ, বনজ বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এর কারণে বাচ্চারা স্কুলে যেহেতু সাপ্তাহিক এই কাজটা করে, তাহলে তারা বাসায় গিয়েও এই ধরনের গাছ রোপণে উদ্বুদ্ধ হয়। ধন্যবাদ। আমাদের মাঝে একজন শিক্ষক বক্তব্য রেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি দীর্ঘ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। মহান মুক্তিযুদ্ধে কৃষকরা ছিলেন সামনের সারিতে। সম্মুখ সমরের অংশগ্রহণের পাশাপাশি নানাভাবে তারা মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য। জাতির পিতার স্বপ্ন ছিল এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। জাতির পিতার সময় প্রণীত বাংলাদেশের পবিত্র সংবিধানে কৃষি বিপ্লবের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নয়নকে রাষ্ট্রের অন্যতম কর্তব্য হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে তাল মিলিয়ে কৃষি খাতের সার্বিক উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা একান্ত অপরিহার্য। কৃষি গবেষণার মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কৃষি উন্নয়নের জন্য একটি সুসমন্বিত গবেষণা পরিকল্পনা অপরিহার্য। গবেষণার মাধ্যমে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব, যার ফলে কৃষি সরবরাহ কেন্দ্রিক এর পরিবর্তে চাহিদা ভিত্তিক হবে। এর জন্য প্রয়োজনে উৎপাদন মাত্রার চেয়ে উৎপাদন দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি। এছাড়াও এর জন্য প্রয়োজন সমতা, কর্মসংস্থান, সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ, পুষ্টি, খাদ্যের গুণগত মান, ব্যবসা বাণিজ্য ইত্যাদি নতুন ধারণার ক্ষেত্রসমূহ বিবেচনায় রেখে খাদ্য নিরাপত্তা প্রচেষ্টা চলমান রাখা। এজন্য গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সার্বিক জবাবদিহিতার পাশাপাশি কার্যকর অন্তর্বীক্ষণ, অগ্রাধিকার পুনর্নির্ধারণ এবং সুদৃঢ়করণের দাবি রাখে। এখন কৃষিক্ষেত্রে বর্তমান সময়ে কিভাবে চর্চা করা যায় সেই পদ্ধতি নিয়ে তোমরা প্রশ্ন করতে পারো। আমরা সকলের মতামত নিয়ে কি করা যেতে পারে সেই বিষয়ে এখন পরামর্শ করব। আমার নাম অনুরাগ বাপ্পু। স্কুলের পতিত জমিতে চাষাবাদ করতে স্কুল শিক্ষার্থীরা কিভাবে উদ্যোগ নিতে পারি? ধন্যবাদ তোমাকে। সাধারণত যে স্কুলগুলো থাকে তার জমির পরিমাণ একটু কমই থাকে, সেই জন্য এই জমিগুলো পতিত দেখা যায়। এই জমিগুলো আমরা খুব
সহজেই ব্যবহার করতে পারি। এখানে আমরা ফুল বাগান করতে পারি। আমরা যদি ফুল বাগান করি তাহলে স্কুলের পরিবেশটাও খুব সুন্দর হবে এবং আমাদের মন খুব ভালো লাগবে স্কুলে এসেই। সেই জন্য আমরা সারা বছরই এখানে ফুল বাগান করতে পারি এবং খুব বেশি সময় লাগবে না, অল্প সময়েই আমরা গাঁদা, জেসমিন বিভিন্ন ফুলগুলো এখানে চাষ করতে পারবো। এছাড়াও আমরা যদি আরও সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা আজকে যেই ছোট্ট নাটকটি শুনলাম যে আমাদের অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে যদি আমরা চাষ করি সেক্ষেত্রে সেটাও আমাদের জন্য একটা শিক্ষণীয় হবে। ধন্যবাদ। আমার নাম সাজেদা, আমি সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আমরা কিভাবে কৃষি বিষয়ে সচেতন হব এবং দক্ষতা অর্জন করব? আমরা জানি এখন আমাদের যেই স্কুলের যেই শিক্ষা কার্যক্রম সেখানে সিলেবাসে কিন্তু কৃষি শিক্ষা একটি বিষয় রয়েছে। সেই কৃষি শিক্ষা আমরা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং আমি আমাদের স্কুলের স্যারদেরকে বলবো যে আমাদেরকে ব্যবহারিক ক্লাসটি আরও বেশি নিতে হবে। যত আমরা ব্যবহারিক ক্লাস নিব তত আমাদের কিশোরী শিক্ষার্থী ভাই বোনদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি শিক্ষার্থী ভাই বোনদেরকে আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আমরা চমৎকারভাবে গবেষণা করে থাকি মাঠে এবং আমাদের ল্যাবরেটরিতে। আমরা যদি সময় সময় আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে সেই গবেষণাগার, ল্যাবরেটরি এবং আমাদের যেই সুন্দর প্রদর্শনীগুলো করে থাকি সেগুলো দেখাতে পারি তাহলে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের দক্ষতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। ধন্যবাদ তোমাকে। আমি মোহাম্মদ আনসারুল করিম, আমি একজন অভিভাবক হিসেবে জানতে চাচ্ছি যে আমরা অ্যাকুয়াপনিক্স ও হাইড্রোপনিক্স পদ্ধতিতে যে চাষাবাদ করতে গেলে কিভাবে আমরা করব, এটা আমরা কোথায় গেলে সহযোগিতা পাবো? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আমাদের কৃষির এই বিষয়গুলোতে কাজ করে সাধারণত কৃষি অফিসগুলো। আমাদের কক্সবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, সদরে কৃষি অফিস রয়েছে এবং কৃষি গবেষণা অফিস রয়েছে। এই অফিসগুলো আপনাকে সর্বাত্মক সহযোগিতা করে থাকবে। এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আপনি যদি একটু আসেন তাহলে দেখতে পাবেন এখানে কিভাবে হাইড্রোপনিক্স পদ্ধতিতে চাষাবাদ করা হয়ে থাকে। আপনারা যারা এখানে আগ্রহী আছেন তারা আমাদের কাছে, বিশেষ করে কৃষি গবেষণায় আমরা বছরে 3-4 বার প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের কাছে আবেদন করবেন, তাহলে আমরা যখন আমাদের প্রশিক্ষণগুলো হবে তখন আমরা আপনাদেরকে ডাকবো আমাদের এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য। এছাড়াও আপনি সরেজমিনে যে কোনো সময় এসে আমাদের অফিসে ভিজিট করতে পারেন এবং আমাদের এখানে যেই চাষাবাদগুলো হচ্ছে ল্যাবরেটরিতে এটি দেখতে পাবেন এবং আপনি শিখতে পারবেন যে আসলে কিভাবে কাজগুলো করা যায়। ধন্যবাদ। আমি উম্মে সালমা শামু, সহকারী শিক্ষক সাহিত্যিক উচ্চ বিদ্যালয়। অ্যাকুয়াপনিক্স ও হাইড্রোপনিক্স পদ্ধতিতে যদি শিক্ষার্থীরা চাষাবাদ করতে চায় সেক্ষেত্রে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের কোনো সুযোগ রয়েছে কিনা? অবশ্যই সুযোগ রয়েছে শিক্ষার্থীদের ওই বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তোলার। শিক্ষার্থীরা যদি আমাদের স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার এই অফিসটিতে আবেদন করেন তাহলে আমরা শিক্ষার্থীদের নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং তারা কিভাবে এই পদ্ধতিতে খুব সহজেই চাষাবাদ করতে পারে সেটি তারা দেখতে পাবে এবং প্রশিক্ষিত হতে পারবে। ধন্যবাদ। তখন আমরা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের বক্তব্য শুনলাম। আপনাদের সকলকেই ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য। হাইড্রোপনিক্স এবং অ্যাকুয়াপনিক্স এর উপর চাষাবাদের জন্য আপনারা যেই বিষয়গুলো ফলো করতে পারেন সেটির বিষয়ে আমি আরও কিছু পরামর্শ দিতে চাই। আবাদি জমির পাশাপাশি নিজেদের আবাসস্থলে নির্ধারিত স্থান, চাষ অযোগ্য পতিত জমি বা অব্যবহৃত স্থান, বিল্ডিংয়ের ছাদ চাষের আওতায় আনা যেতে পারে। সনাতন পদ্ধতিতে অথবা বিভিন্ন আধুনিক চাষাবাদ পদ্ধতিতে ফরমালিন, কীটনাশকযুক্ত অর্গানিক সবজি উৎপাদন প্রক্রিয়ার যুক্ততার মাধ্যমে খাদ্যে স্বনির্ভর বা স্বয়ংসম্পূর্ণ হওয়ার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। কৃষি নিয়ে গবেষণা, উচ্চশিক্ষার মধ্যে দিয়ে টেকসই কৃষি ব্যবস্থা প্রণয়নের জন্য নিজেকে নিয়োজিত করা যেতে পারে। কৃষি বিষয়ক সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা অন্য সকলের সাথে বিনিময়ের মাধ্যমে সমন্বিত শিক্ষণ প্রক্রিয়ায় যুক্ত হওয়া যেতে পারে। কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশের সংবিধানে কৃষি বিপ্লবের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নয়নকে রাষ্ট্রের অন্যতম কর্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কৃষি খাতের সার্বিক উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা একান্ত অপরিহার্য। আলোচনার এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে জানতে চাই, কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়নে কোন কোন ধরনের চর্চা আপনারা করে থাকেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমি জানাতে চেষ্টা করব কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়নে আপনাদের করণীয় কী। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে কিভাবে চর্চার সুযোগ রয়েছে, ভবিষ্যতে কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়নে কি করা প্রয়োজন, এই বিষয়ে এখন তোমাদের মতামত জানতে চাচ্ছি। আমরা আমাদের বিদ্যালয়ে বিভিন্ন ধরনের
শাক সবজি ফলমূলের গাছ রোপণ করি। এগুলো আমরা প্রচলিত পদ্ধতিতেই করে থাকি। আমাদের স্কুলের আঙ্গিনায় সাধারণত জমির পরিমাণ থাকে খুবই কম, এবং এখানে যদি আমরা মুক্ত পরিবেশে যেই চাষাবাদটি করে থাকি সেখানে দেখা যায় রোগ পোকার আক্রমণ খুব বেশি হয়ে থাকে এবং উৎপাদন কম হয়। আমরা যদি সেক্ষেত্রে একটু আধুনিক করি এই চাষাবাদটি, অর্থাৎ একটি নেট হাউস বা ছোট আকারে একটি গ্রিন হাউস করি, সেই ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রিত পরিবেশে এখানে আমরা অ্যাকুয়াপনিক্স বা হাইড্রোপনিক্স করে যদি চাষ করি তাহলে আমাদের উৎপাদনটা খুবই ভালো হবে, রোগ পোকা মাকড় মুক্ত এবং সম্পূর্ণ অর্গানিক উপায়ে আমরা উৎপাদন করতে পারবো। এবং পাশাপাশি আমাদের আশেপাশে যে সমস্ত স্কুল আছে তারাও দেখবে, উপকৃত হবে, এবং দেখা যাবে যে তখন আশেপাশের স্কুলগুলোতেও শুরু করে দিবে উদ্বুদ্ধ হয়ে আমাদের এই প্রদর্শনীর মাধ্যমে। ধন্যবাদ তোমাকে। আমার বাড়িতে টবের মধ্যে আমরা অনেক ধরনের ফল শাকসবজি রোপণ করছি। এখানে দেখা যাচ্ছে আমাদের ওই টবগুলোতে শাকসবজি ফলন কম হচ্ছে। এখানে আমরা যখন শাকসবজি চাষাবাদ করে থাকি তখন অনেক সময় দেখা যায় যে ফলন কম হয়। কম হওয়ার একটি বড় কারণ হচ্ছে বীজের সমস্যা থাকে, অর্থাৎ আমরা যদি ভালো বীজ না লাগাই তাহলে ভালো ফসল হবে না। সেই জন্য আমরা ভালো জায়গা থেকে, আমাদের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন রয়েছে বিএডিসি, সেখান থেকে অথবা বাজার থেকে ভালো ব্র্যান্ডের ভালো বীজ আমরা লাগাবো। আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সঠিক সময়ে বপন করা। আমাদের শীতকালীন যে সবজিগুলো আমরা করব সেটা আমাদের অক্টোবর থেকে নভেম্বরে লাগাতে হবে। আমরা যদি লেট করে ফেলি, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে লাগাই, তাহলে ফলন ভালো হবে না। আমরা যেই সমস্ত কৃষির কালচারগুলো করব আমাদেরকে অবশ্যই সময় এবং বীজ, এই দুইটি বিষয় অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। অর্থাৎ ভালো বীজ বপন করব এবং সঠিক সময়ে আমরা রোপণ করব, তাহলে আমরা উৎপাদন ভালো পাবো। ধন্যবাদ তোমাকে। আমি মোহাম্মদ আনসারুল করিম, আমি একজন অভিভাবক। আমরা আমাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলি আছে সেই জায়গাতে আমরা বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূলের চাষাবাদ করে থাকি। সেগুলো মূলত আগের প্রচলিত পদ্ধতিতেই করে থাকি। আমরা যদি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি তাহলে অর্থনৈতিকভাবে আমরা আরও উপকৃত হব বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা সাধারণত আমাদের বসতভিটায় বাড়ির আশেপাশে যে চাষগুলো করে থাকি সচরাচর সাধারণত দেখা যায় প্রচলিত পদ্ধতির চাষাবাদগুলো আমাদের হয়ে থাকে, এবং বাজারে যে সবজিগুলো সচরাচর উঠে সাধারণত এগুলো আমরা চাষ করি। কিন্তু আমরা একটু লক্ষ্য করব আমরা কিভাবে আরও বেশি আর্থিকভাবে লাভবান হতে পারি। সেটা আমাদের করা যায় যদি আমরা হাই ভ্যালু ক্রপ আমরা চাষ করি। হাই ভ্যালু ক্রপ কোনগুলো? আমরা জানি এখন বাজারে, অর্থাৎ যেটা সবচেয়ে ডিমান্ডেবল এবং দামি, যেমন ক্যাপসিকাম, মিষ্টি মরিচ, এবং সামার সিজনে আমরা জানি সামার টমেটো, ব্রোকলি, এগুলো কিন্তু খুবই উপকারী শরীরের জন্য এবং খুবই মেডিসিনাল ভ্যালু সম্পন্ন এবং মানুষের জন্য উপকারী। এই ফসলগুলো যদি আমরা চাষ করতে পারি আধুনিক পদ্ধতিতে তাহলে আমরা আর্থিকভাবে অনেক বেশি বেনিফিট পাবো। এছাড়াও আমাদের বসতভিটায় আশেপাশে আমরা সাধারণত দেখি যে আমাদের আদি প্রজাতির যে গাছগুলো রয়েছে ফলের গাছ, সেটা থেকে ফলন দেয় খুব কম। আমাদের সেক্ষেত্রে গাছগুলো কেটে ফেলতে হবে। আমাদের যে বর্তমানে যে গাছগুলো চারাগুলো আসতেছে কলমের চারা, খুব ছোট চারা কিন্তু ফলন দিবে অনেক বেশি। দেখা যায় ছোট একটি গাছে প্রচুর আম, কাঁঠাল, পেয়ারা ফলন ধরে থাকে। সেজন্য আমরা কলমের যে চারাগুলো সেগুলোই আমরা আমাদের বসতভিটায় লাগাবো, তাহলে আমরা আর্থিকভাবে অনেক বেশি মূল্য পাবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, কৈশোরে কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়ন কেন জরুরি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। আমাদের সাথে ছিলেন বিশেষজ্ঞ অতিথি ডক্টর মুস্তাক আহমেদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার। বিশেষজ্ঞ অতিথির সাথে যে সকল কিশোর কিশোরী এবং তাদের অভিভাবক মতামত বিনিময়ে অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কিশোর কিশোরীদের বর্তমান কৃষি সংক্রান্ত শিক্ষার অবস্থা অনুযায়ী ভবিষ্যতে উন্নয়নের জন্য কী করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ। একজন ব্যক্তি যে পেশায় নিয়োজিত থাকুক না কেন তার হাতে কিছু না কিছু সময় থাকেই। তাছাড়া সাপ্তাহিক এবং অন্যান্য ছুটির দিনগুলোতে প্রত্যেকের হাতে অনেক সময় থাকে। আপনারা প্রত্যেকেই এই সময়টুকু কাজে লাগান এবং তা কৃষিকাজে ব্যয় করুন। সম্ভব হলে আধুনিক কৃষি ব্যবস্থা গ্রহণ করুন। বসতভিটার খালি জায়গাটুকুতে সবজি চাষ করুন, তরকারি চাষ করুন এবং বিভিন্ন ধরনের গাছ লাগান। আপনার যদি নিজস্ব একটি বিল্ডিং থাকে তাহলে সেই বিল্ডিংয়ের ছাদে বাগান করুন। আপনার প্রতিদিনের অবসর সময়টুকু এ খাতে ব্যয় করুন। এতে আপনার সময়ও ভালো কাটবে এবং কিছু ফসলও উৎপন্ন হবে।
গ্রামে গ্রামে সমবায় সমিতি গঠন করে বৃহৎ আকারের গরু, মহিষ, ছাগল, মুরগি এবং মৎস্য খামার গড়ে তুলুন। এতে দুধ, ডিম এবং মাছ মাংসের উৎপাদন বাড়বে। এভাবে সবার প্রচেষ্টায় দেশে খাদ্য উৎপাদনও বেড়ে যাবে। সুতরাং আসুন আমরা সবাই কৃষিকাজে নিজেদেরকে সাধ্যমতো নিয়োজিত করি, কৃষির প্রতি অধিকতর গুরুত্ব দিই এবং এর মাধ্যমে আমাদের সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। এছাড়া কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, কৈশোরে কৃষি সংক্রান্ত দক্ষতা উন্নয়ন কেন জরুরি। প্রত্যেক শিশুরই সুন্দর পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই তাদের প্রতি আরও যত্নশীল হতে হবে। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।